প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো, পরিবার পরিজনদের নিয়ে। তো এখন আমরা নবম দশম শ্রেণীর বায়োলজি ক্লাস নেব, ঠিক আছে? তো আমরা গতদিন একটা অধ্যায় কমপ্লিট করেছিলাম, গত ক্লাসে আর কি, ষষ্ঠ অধ্যায়টা, তাই না? আজ আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়। এখন 160 পেজ তোমাদের বইয়ে। অধ্যায়টার নাম দেখেই বোঝা যাচ্ছে যে গ্যাসের আদান প্রদান হচ্ছে, তাই না? এখন এই অধ্যায়ের টপিকসটা কি সেটা আমরা একটু দেখি। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়, মানব শ্বসনতন্ত্র, শ্বাসক্রিয়া, শ্বসনতন্ত্রের রোগ ইত্যাদি ইত্যাদি। বেশি না, খুব অল্প একটা ছোট্ট একটা অধ্যায়। অধ্যায়টা তোমরা রিডিং করলেও অনেক সুন্দরভাবে বুঝতে পারবে। তারপরেও যেহেতু এটা একটা প্রসেস, সেহেতু আমরা একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমে দেখো, উদ্ভিদের গ্যাসীয় বিনিময় বলছে। উদ্ভিদের কিভাবে গ্যাসীয় বিনিময় হয় আমরা একটা অধ্যায় পড়ে আসছি, তাই না? ফটোসিনথেসিস আর রেসপিরেশন একটার সাথে রিলেটেড। তো ফটোসিনথেসিস কি ছিল? অর্থাৎ তোমার আলো বা ক্লোরোফিলের উপস্থিতিতে কি ছিল? পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া কি তৈরি করছিল? গ্লুকোজ নামক শর্করা তৈরি করছিল, আর অক্সিজেন বের করে দিয়েছিল প্রকৃতিতে, আর পানি প্রশোধনের মাধ্যমে বেরিয়ে গেছিল। এখন এই যে প্রসেসটা, সেটা কি ছিল? সালোক সংশ্লেষণ ছিল, তাই না? কেমন ছিল বিক্রিয়াটা? কেমন ছিল মনে আছে? 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 পানি লাইট বাই ক্লোরোফিল তৈরি হয়েছিল গ্লুকোজ C6H12O6 প্লাস 6 অণু পানি, আর তৈরি হয়েছিল 6 অক্সিজেন, তাই না? এটা তৈরি হয়েছিল। এটা ছিল সেই সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। এখন উদ্ভিদের গ্যাসীয় বিনিময় তার মানে ফটোসিনথেসিস, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 পানি আলো বাই ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ তৈরি করেছিল। 1 অণু গ্লুকোজ তৈরি করেছিল, 6 অণু পানি তৈরি করেছিল, আর 6 অণু অক্সিজেন তৈরি করেছিল। এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটাকে গ্রহণ করেছিল এই যে প্রাণী গ্রহণ করেছিল। উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করলো, প্রাণী সেটা গ্রহণ করলো। এখন এই প্রসেসটা ছিল ফটোসিনথেসিস। যখন আমি এই প্রসেসটা অপোজিট করব, অর্থাৎ গ্লুকোজকে যখন ভেঙে দিব, তাই না? আর গ্লুকোজের সাথে যখন অক্সিজেন ভাঙবো, অর্থাৎ একটা ছিল সবাত শ্বসন, একটা ছিল অবাত শ্বসন, তাই না? অ্যারোবিক রেসপিরেশন, এনঅ্যারোবিক রেসপিরেশন। এখন এই অ্যারোবিক আর আনঅ্যারোবিক রেসপিরেশনের মধ্যে যখন এয়ারটা সংযুক্ত ছিল, অর্থাৎ অক্সিজেনটা যখন সংযুক্ত ছিল গ্লুকোজের সাথে, তখন যে রেসপিরেশনটা হয়েছিল, তখন কি তৈরি হয়েছিল? তখনও কিন্তু কার্বন অক্সিজেন তৈরি হয়েছিল, তাই না? এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল আর পানি তৈরি হয়েছিল। আবার যখন এই অক্সিজেনটা ছাড়া, অর্থাৎ অনলি গ্লুকোজটা ভেঙে গিয়েছিল, তখন কি তৈরি হয়েছিল? শুধুমাত্র ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছিল। এখন যাই হোক না কেন, দুইটা প্রসেসেই ভাঙবে। তো আমরা রেসপিরেশনটা একটু দেখি। রেসপিরেশনটা কি হবে? রেসপিরেশন হবে গ্লুকোজটা ভাঙছে, এই গ্লুকোজটা, অর্থাৎ এটার অপোজিট হচ্ছে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন ভাঙতেছে। ভেঙে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড, পানি আর এটিপি তৈরি করবে। 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 পানি প্লাস এটিপি তৈরি করবে, তাই না? এখন এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করবে, এটা কিন্তু শক্তি, আর এই যে এটিপিটা, এটা কোথায় থাকবে? উদ্ভিদের দেহে থাকবে। অর্থাৎ ওই যে মাইটোকন্ড্রিয়া আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়ে, উদ্ভিদের একটা অর্গান, এটা প্রাণীরও অর্গান, সেই মাইটোকন্ড্রিয়াতে এটিপিটা সংযুক্ত হবে। এখন দেখো প্রসেসটা কেমন। উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করতেছে সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেই অক্সিজেনটা প্রাণী গ্রহণ করতেছে, আবার প্রাণী যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করতেছে। একটা প্রসেস, তাই না? গ্যাসীয় বিনিময় মানে এ অন্যকে দিচ্ছে, অন্য আবার আমাকে দিচ্ছে, ঠিক এই যে বিনিময়টা, সেটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। তাহলে তোমার গ্যাসীয় বিনিময়টা মোটামুটি আমরা উদ্ভিদের এবং প্রাণী যে রিলেশনটা, সেটা একটু দেখলাম। এবার দেখো মানব শ্বসনতন্ত্র, তাই তো? এটা একটু বুঝে দিই। এখন দেখো শ্বসন কাকে বলে সেটা একটু দেখবো আমরা। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা
কোষ মধ্যস্থ খাদ্যদ্রব্যকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে এবং পরিবেশে উপজাত হিসেবে কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাকে বলে শ্বসন। শ্বসন তন্ত্রের মাধ্যমে শ্বসন সম্পাদিত হয় বলে তাকে শ্বসন তন্ত্র বলে। তাহলে এটা হচ্ছে মানব শ্বসন তন্ত্রের একটা পার্ট, তাই না? এখন মানব শ্বসন তন্ত্রের মধ্যে আরো জিনিস আছে, যেমন নাসারন্ধ্র আছে, তারপরে গলবিল আছে, অর্থাৎ আমাদের নেজাল ক্যাভিটি, যেটা দ্বারা আমরা শ্বাস গ্রহণ করি, তাই তো? শ্বাস গ্রহণ করি, কি অক্সিজেন গ্রহণ করতেছি, সেই অক্সিজেনটা কোথায় যাচ্ছে? গলবিলে যাচ্ছে, গলবিল থেকে আসতেছে ট্রাকে। আমরা এটার প্রসেসিং লিখবো। দেখো এটার নামগুলো আমি আইডেন্টিফাই করে তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ট্রাকিয়া, ল্যারিংস, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে প্লুরা, এটা ব্রঙ্কাস, এটা হচ্ছে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউলস, হচ্ছে অ্যালভিওলাই, অ্যালভিওলাই, হ্যাঁ, এটা হচ্ছে ইপিগ্লোটিস, vocal cord, আচ্ছা, এই হচ্ছে মানব শ্বসনতন্ত্রের একটা অংশ, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমটা কি এটা এখন আমরা দেখব। হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। দেখো রেসপিরেটরি সিস্টেমে কি কি আছে, এখানে আছে সর্বপ্রথম আমাদের যেটা আমি আঁকাইনি সেটা হচ্ছে নাসারন্ধ্র, অর্থাৎ নেজাল ক্যাভিটি, যেটা দ্বারা আমাদের অক্সিজেনটা গ্রহণ করতেছি, কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছি, তাই না? সেটা হচ্ছে নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির পরে আসতেছে ফ্যারিংস অর্থাৎ গলবিল, যেটাতে আমাদের বাতাস এবং খাদ্যদ্রব্য যে জমা থাকে, তাই না? বাতাস হচ্ছে তোমার ট্রাকিয়ার মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে এবং খাদ্যদ্রব্য হচ্ছে খাদ্য নালী বা অন্য নালী, যেটার মাধ্যমে নিয়ে পাকস্থলিতে যাচ্ছে। তারপরে যে অংশটা আসতেছে সেটা হচ্ছে ল্যারিংস অর্থাৎ স্বরযন্ত্র, এটাকে স্বরযন্ত্র বলতেছে। এটার বাংলা হচ্ছে স্বরযন্ত্র। ঠিক আছে, বাংলা হচ্ছে স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রের মধ্যে একটা অংশ থাকে, সেটাকে বলা হয় ভোকাল কর্ড, যেটা দিয়ে আমরা শব্দ তৈরি হয়। ঠিক আছে, এটা তরুণাস্থি দ্বারা গঠিত। এই ভোকাল কর্ডের মাধ্যমে আমাদের কণ্ঠে আমরা বিভিন্ন শব্দ করতে পারি, কথা বলতে পারি, বিভিন্ন রকম। একটা ভোকাল কর্ড হচ্ছে একটা পাতলা পর্দার মতো, যেটা দ্বারা আমাদের শব্দ প্রতিধ্বনিত হয়। আচ্ছা, তারপরে একটা অংশ থাকে, সেটা হচ্ছে ইপিগ্লোটিস। ঠিক আছে, ইপিগ্লোটিস একটা পর্দা, যেটা দ্বারা আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি, এটা যদি শ্বাসনালী হয় আর এটা যদি অন্ননালী হয়, দিয়ে অন্ননালী, এটা হচ্ছে শ্বাসনালী। ঠিক আছে, এই দুটো নালীর মাঝখানে এখানে একটা পাতলা পর্দা থাকে। ঠিক আছে, যখন আমরা খাদ্য গ্রহণ করি, ঠিক আছে, তখন এই যে পাতলা পর্দাটা এই শ্বাসনালী মুখটাকে ঢেকে রাখে, অর্থাৎ ঠিক এভাবে ঢেকে রাখবে। আর এখান দিয়ে আমাদের খাবারটা আমাদের পাকস্থলিতে পৌঁছায়। আবার যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন কি হয়, এই পাতলা পর্দাটা অন্ননালীকে ঢেকে রাখবে, এভাবে অন্ননালীকে ঢেকে রাখবে। ঠিক আছে, আর শ্বাসনালীর মধ্যে দিয়ে অক্সিজেন আমাদের ফুসফুসে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। ঠিক তখন এই যে পর্দাটা ওঠানামা করতেছে, এই পর্দাটার নাম হচ্ছে ইপিগ্লোটিস। ঠিক আছে, এই পর্দাটা হচ্ছে ইপিগ্লোটিস।
কখনো কখনো দেখবো আমরা খাবার সময় ভীষণ লাগে, তাই না? প্রাকৃতিক যে আমাদের কুসংস্কার বলে যে কেউ হয়তো আমার কথা মনে করতেছে এই জন্য আমাদের ভীষণ লাগছে, আসলে কিন্তু না। এটা হচ্ছে খাবারের সময় আমরা যখন খাদ্য গ্রহণ করি এবং শ্বাস নেওয়া বা শ্বাস ত্যাগ করা, এই সময়ের মধ্যে যদি আমরা খাবার খাই তাহলে এই অন্ননালীর মধ্যে যদি কোনো খাবার ঢুকে যায়, অর্থাৎ এই পর্দাটা দুটো যদি একসাথে করতে যাই তাহলে এই পর্দাটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, তাই তো? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলে খাবারটা শ্বাসনালীর মধ্যে ঢুকে যেতে পারে কোনো ক্রমে। যদি শ্বাসনালী ট্রাকিয়ার মধ্যে ঢুকে যায় তাহলে আমাদের ভীষণ লাগে বা এরকম। যদি কখনো অনেক সময় ভাত বা কোনো খাবার যদি বেরিয়ে আসে গেল ভালো কথা, কিন্তু যদি কোনো ক্রমে এই ব্রঙ্কিওলের মধ্যে আমরা ডিটেলস আলোচনা করবো, তার মধ্যে যদি ওই খাবার অংশটুকটা ঢুকে যায় তাহলে কি হবে, ওই ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। আচ্ছা যাই হোক, আমরা এই অংশে ফিরে আসি। এরপরের অংশটা হচ্ছে লম্বা একটা অংশ যেটা কার্টিলেজ, ঠিক আছে? আমরা কার্টিলেজ সম্বন্ধে পড়ছি, তরুণ আস্তি। কার্টিলেজ দ্বারা তৈরি গোলাকার একটা বলের মতো রিং টাইপের, কয়েকটা রিং, অনেকগুলো রিং এর সংযুক্ত এই যে অংশটা, এটাকে বলা হয় ট্রাকিয়া, ঠিক আছে? অর্থাৎ শ্বাসনালী। ট্রাকিয়াকে বাংলাতে বলা হচ্ছে শ্বাসনালী। এটা বাংলা হচ্ছে শ্বাসনালী। এরপরে এই শ্বাসনালীটা দুইটা অংশে, অর্থাৎ দুইটা আমাদের ফুসফুস দুইটা, ডান দিকে একটা বাম দিকে একটা। তো তুমি যদি এভাবে দাঁড়াও, ঠিক আছে, বোর্ডটা বাম পাশে, অর্থাৎ বাম পাশে যে অংশটা এটা বাম, এটাকে বলা হচ্ছে বাম, এটাকে বলা হচ্ছে ডান। অর্থাৎ ফুসফুস দুইটা, একটা ডান দিকে একটা বাম দিকে। তো দুইটা অংশ ভাগ হয়ে যাচ্ছে, দুইটা শাখা তৈরি করতেছে। এই শাখাটাকে বলা হয় ব্রঙ্কাস বা ক্লোম শাখা। ক্লোম শাখা, ঠিক আছে? এই ব্রঙ্কাসটা যখন ফুসফুসের মধ্যে ঢুকে যাচ্ছে এবং যে আবার শাখা প্রশাখা তৈরি করতেছে সেটাকে বলা হয় ব্রঙ্কিওল বা অর্থাৎ অনুক্লোম শাখা। ব্রঙ্কাস ব্রাঞ্চ থেকে আসতেছে, তাই না? ব্রাঞ্চ মানে কি? শাখা। যখনই তোমার ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন তাকে ব্রঙ্কাস বলতেছে, আর ব্রঙ্কাস যখন অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন তাকে ব্রঙ্কিওল বলতেছে। এখন প্রত্যেকটা ব্রঙ্কিওল ভাগ একটা সময় আসবে, প্রত্যেকটা ব্রঙ্কিওল ভেঙে একটা বলের আকৃতি তৈরি করবে, প্রত্যেকটার একেবারে শেষ প্রান্তে যে। এখানে যে দুইটা এঁকেছি বলে যে তোমরা ভাবে যে দুইটা আছে, তা না, অসংখ্য আছে, অসংখ্য, যা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। অসংখ্য অ্যালভিওলাই আছে এই বায়ু সদৃশ, ঠিক আছে? এটা বায়ুথলি বলা হয়, থলি বা অ্যালভিওলাই বলে। এই অ্যালভিওলাইটা বিভিন্ন রক্ত জালিকা দ্বারা এটা গঠিত। এখন আমরা যে শ্বাস গ্রহণ করতেছি, তাই তো, এই শ্বাসটা কোথায় যাচ্ছে এটা পরে বলছি আমি, অ্যালভিওলাই। এবং এটা সম্পূর্ণ যে অংশ দ্বারা, চারিদিকে যে অংশটা দ্বারা আবৃত, এটাকে বলা হচ্ছে প্লুরা, ঠিক আছে? এটা এখানে প্লুরা বলবে, এখানে প্লুরা বলবে। ডান ফুসফুসটা বাম ফুসফুস থেকে একটু বড় হয়, অর্থাৎ তিনটা খণ্ডে বিভক্ত হয়। ডান ফুসফুসটা বাম ফুসফুসটা দুইটা খণ্ডে বিভক্ত হয় এবং সাইজেও একটু বড় হয়। এখন বাম ফুসফুসে নিচের দিকে একটু খাঁজ আকৃতি থাকে, এখানে তোমার হৃৎপিণ্ড অবস্থান করে। আমি গত যে ক্লাসটা আমাদের হয়েছে ওই ক্লাসে আমি বলেছিলাম যে হৃৎপিণ্ডটা বাম দিকে থাকে এবং বাম ফুসফুসের ঠিক মাঝে এরকম এখানে এই অবস্থানটাতে থাকে, ঠিক আছে? যার কারণে এখানে একটু খাঁজ আকৃতি হয় এবং হচ্ছে তোমার বাম ফুসফুসটা ডান ফুসফুস থেকে একটু ছোট হয়। আচ্ছা, এখানে একটা বাম আর ডান ফুসফুসের মাঝে একটা, অর্থাৎ পাকস্থলী, এই নিচে পাকস্থলী থাকে হৃৎপিণ্ডের উপরে, পাকস্থলী থেকে এই ফুসফুসটা সম্পূর্ণ আলাদা একটা পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। এই পর্দার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, ঠিক আছে? এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যখন আমরা শ্বাস গ্রহণ করবো তখন এটা নিচে নেমে যাবে, আর যখন আমরা শ্বাস ত্যাগ করবো তখন হচ্ছে ওটা উপরে উঠে যাবে। এখনই আমরা প্রসেসটা বলবো। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার প্রসেসিংটা দেখো। প্রসেসিংটা হচ্ছে যখন আমরা অক্সিজেন গ্রহণ করছি, এটা অক্সিজেন গ্রহণ করছি, তাই না? গ্রহণ করছি, তখন কি করছে, এই প্রথমে হচ্ছে নেজাল ক্যাভিটি দিয়ে ফ্যারিংসে যাচ্ছে, অর্থাৎ গলবিলে যাচ্ছে, গলবিল থেকে কোথায় আসতেছে,
এই শ্বাসযন্ত্র অর্থাৎ ল্যারিংসে আসতেছে, ল্যারিংস থেকে ট্রাকিয়ার মাধ্যমে অক্সিজেনটা যাচ্ছে দুই ফুসফুসে, যে হচ্ছে কি করতেছে এই অ্যালভিওলে আসছে, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাসে আসতেছে। অ্যালভিওলাসে আসার পরে আমাদের যে আরবিসি ব্লাড সেল, রেড ব্লাড কর্পাসেল, এই আরবিসি তে যে হিমোগ্লোবিন আছে, ওই হিমোগ্লোবিনটা কি করতেছে, ওই যে অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি সেই অক্সিজেনটা ক্যারি করতেছে। কি পদ্ধতিতে? ব্যাকন পদ্ধতিতে। ব্যাকন পদ্ধতিতে ক্যারি করতেছে। ব্যাকন পদ্ধতিতে ক্যারি করে কি করবে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, যেটা কিনা এখন বাতাসটা কি হলো, আয়ন হিসেবে রূপান্তরিত হলো। এখন আয়ন হিসেবে রূপান্তরিত হলে আমরা যে গত ক্লাসে পড়ছিলাম ফুসফুসীয় শিরা, তাই তো? তাহলে এই ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে, ঠিক আছে? এখান থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা এখান থেকে একটা, এখান থেকে একটা। একটা দেখাচ্ছি মানে যে একটা আসতেছে তা না, অসংখ্য, প্রত্যেকটা অ্যালভিওলাস থেকে একটা নির্দিষ্ট শিরার মাধ্যমে, ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে অক্সিজেনটা। যখন পৌঁছাচ্ছে ওই অক্সিজেনটা কি করতেছে, সমস্ত প্রথমে বাম অলিন্দে যাচ্ছে, বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকের মাধ্যমে বাম নীলায় আসতেছে, বাম নীলার মাধ্যমে ওটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে সমস্ত বডিতে পাস করতেছে। যখন বডিতে পাস করতেছে তখন কি করতেছে, ওটা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হচ্ছে, তাই না? ওখানেও কিন্তু ব্যাপন পদ্ধতিতে হচ্ছে। রূপান্তরিত হওয়ার পরে ওই কার্বন ডাইঅক্সাইডটা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দ্বারা ডান অলিন্দে পৌঁছাচ্ছে। ডান অলিন্দে পৌঁছানোর পরে ডান অলিন্দ থেকে কি করছে, ট্রাইকসপিড কপাটিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ডান নিলয়ে আসতেছে। ডান নিলয় থেকে কি করতেছে, আবার ফুসফুসীয় ধমনির মাধ্যমে এই অ্যালভিওলাসে আবার ফিরে আসতেছে। কে বলতো? তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড ফিরে আসতেছে, তাই তো? অক্সিজেনটা আসছিল এভাবে, আবার কার্বন ডাইঅক্সাইডটা এভাবে ঢুকতেছে। আবার ওই ফুসফুসীয় ধমনির মাধ্যমে অ্যালভিওলাসে আসার পরে এখানে এসে আবার ব্যাপন পদ্ধতির মাধ্যমে আবার বাতাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটা তোমার ইয়া ছিল, আয়ন আকৃতি ছিল। ওই আয়নটা কি হবে? বাতাস আকৃতি তৈরি হবে। তারপরে ব্রঙ্কিওল, তারপর ব্রঙ্কাস, তারপর ট্রাকিয়া, তারপরে হচ্ছে ল্যারিংস, তারপর হচ্ছে ফেরিংস, তারপর হচ্ছে নেজাল ক্যাভিটি দিয়ে আবার বাইরে কার্বন ডাইঅক্সাইডটা উন্মুক্ত হচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ শ্বসনতন্ত্রের পদ্ধতিটা। আচ্ছা, এই যে পদ্ধতি দুইভাবে সংগঠিত হয়, অর্থাৎ দুইটা সিস্টেমে সংগঠিত। একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। আমরা এখন লিখে দেই। শ্বসন দুই ধরনের, একটা হচ্ছে বহি শ্বসন আর হচ্ছে অন্তঃশ্বসন। এটা কিন্তু টাইপ না, মানে এটা যে দুই ভাগে ভাগ করেছে তা কিন্তু না, দুইটা প্রসেসের মাধ্যমে হচ্ছে, এই দুইটা মিলেই শ্বসন, ঠিক আছে? এখন বহিঃশ্বসন কোনটাকে বলছে? এই যে উদ্ভিদ থেকে আমরা কিছুক্ষণ আগে বললাম উদ্ভিদে গ্যাসীয় বিনিময় হচ্ছে, উদ্ভিদ থেকে যে অক্সিজেনটা আমরা ক্যারি করতেছি এবং নেজাল ক্যাভিটির মাধ্যমে আমাদের বডিতে পৌঁছাচ্ছে, ওইটুকুর যে প্রসেসটা সেটা হচ্ছে বহিঃশ্বসন। আর এই যে ল্যারিংস থেকে একেবারে সমস্ত বডি পাস করে কার্বন ডাইঅক্সাইডটা আবার ট্রাকিয়ার মাধ্যমে, ল্যারিংসের মাধ্যমে, তোমার নেজাল ক্যাভিটির মাধ্যমে বাইরে উন্মুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে প্রসেসটা খুবই ইজি, তাই না? যেহেতু আমাদের হৃৎপিণ্ড পড়ে আসছি, তাহলে এটা আমাদের খুবই ইজি মনে হবে, খুবই ইজি একটা ফাংশন, করতে খুব ভালো লাগবে। আচ্ছা, এই যে ডায়াফ্রামটা, আমরা এখন আসি, তোমাদের বইয়ে যেটা আছে, আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। বইয়ে কি আছে সেটা আমি দেখতেছি না, বাট আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমাদের জন্য অনেকটা ইজি হয়। যদি এটা বুঝতে পারো মোটামুটি তোমাদের জন্য অনেকটা ক্লিয়ার হবে। বইয়ে অনেক ডিটেলস কিছু আছে, পড়তেও হবে ডিটেলস, বাট নর্মালি যদি বুঝে নাও তাহলে পরে পড়তে খুব ইজি হবে। এরপরে দেখো মধ্যচ্ছদা, আমরা মধ্যচ্ছদা নিয়ে আলোচনা করছিলাম। মধ্যচ্ছদাটা কি কাজ করবে? যখন আমরা শ্বাস গ্রহণ করব, ঠিক আছে, শ্বাস গ্রহণ করবো তখন কি আমাদের এই ফুসফুসটা ফুলে যাবে, এটা পাম্পিং, ঠিক আছে, এটা খুব পাম্প করে। এখন যখন অক্সিজেনটা আসবে তখন এটা ফুলে যাবে এবং এই মধ্যচ্ছদা নিচের দিকে ফ্লো করবে, নিচের দিকে চলে আসবে, তাই তো? ওটা ফুলে যাবে। আর কি করবে? আবার যখন আমরা শ্বাস ত্যাগ করবো তখন কি করবে? এটা উপরের দিকে উঠে যাবে। এটা হচ্ছে মধ্যচ্ছদার মূল কাজ। অর্থাৎ
ফুসফুসের যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান যে পদ্ধতি মেনটেন করার, ঠিক আছে, এটা হচ্ছে এই নিচের যে তোমার পাকস্থলী, তারপরে অন্যান্য অর্গান যে আছে, প্যানক্রিয়াস আছে, তারপরে অনেক কিছুই আছে, সেগুলোর ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র অনেক কিছু আছে, সেগুলোর সাথে এটার যে রিলেশনটা মেনটেন করে। এরপরে দেখো শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া দুইটা ভাবে সম্পন্ন হয়, সেটা তো আমি অলরেডি পড়িয়ে ফেলেছি, যে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে, যেটা হচ্ছে সমস্ত বডিতে পাস করবে, ওইটাই। এখন দেখো শ্বাসক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। আমরা অনেকে প্রশ্বাস আর নিঃশ্বাস, দেখো জিনিসটা এমন, প্রশ্বাস নিঃশ্বাস, দুইটা কথা। প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, আর নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। কিভাবে মনে রাখবা? প্রথম, ঠিক আছে। আমি এক্সট্রিমলি সরি, যেদিন আমি বায়োলজি ক্লাস নিতে যাই এদিনই আমার কারেন্ট থাকে না, যার কারণে আমি প্রচুর পরিমাণে ঘামি। আচ্ছা দেখো, প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। প্রশ্বাস, প্র মানে কি? প্রথম। আমরা জানি কোনো শব্দের প্রথমে থাকলে সেটা হচ্ছে প্রথম ধরা হয়। আর প্রশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ, আর নিঃশ্বাস তার মানে শ্বাস ত্যাগ। তাহলে এই প্রথমটা মনে রাখবো, মানে প্রথম। তাহলে প্রথমে যেটা নেওয়া হয়, শ্বাস আগে নেওয়া হয়, অর্থাৎ অক্সিজেনটা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করা, শ্বাস গ্রহণ, তার মানে অক্সিজেন গ্রহণ করতেছে। আর নিঃশ্বাস হচ্ছে শ্বাস ত্যাগ, তার মানে অক্সিজেনটা ত্যাগ করতেছে। এটা মনে রাখা লাগতেছে না, একটা মনে রাখলে আরেকটা অপোজিটলি হয়ে যাচ্ছে। আচ্ছা, বইয়ের আর কি আছে? আমরা তাহলে উদ্ভিদের শ্বসন পড়ে ফেললাম, মানব শ্বসন তন্ত্র পড়ে ফেললাম, শ্বাসক্রিয়া পড়লাম, শ্বাসতন্ত্রের রোগ পড়বো। শ্বাসতন্ত্রের রোগে দেখো অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস আছে, নিউমোনিয়া আছে, টিউবারকুলোসিস আছে, লাং ক্যান্সার আছে। এখন অ্যাজমা কি? প্রথমে আমাদের কি জানতে হবে? রোগ করতে গেলে প্রথমে জানতে হবে কারণ, তার মানে কোন জীবাণুর কারণে ওই রোগটা হচ্ছে, তাই তো? সেটা হচ্ছে ভাইরাস ঘটিত নাকি ব্যাকটেরিয়া ঘটিত নাকি অন্য কোনো জার্ম ঘটিত, সেটা। তাহলে অ্যাজমা কি? অ্যাজমা হাঁপানি, এটা হচ্ছে তোমার ফুসফুস জনিত রোগ, তাই তো? দেহের কোনো ক্রমে যদি তোমার অ্যালার্জি থাকে ইতিহাসে, অর্থাৎ তার পূর্ব বংশে যদি অ্যালার্জি থাকে, তাহলে অ্যাজমাটা হতে পারে। এটার লক্ষণ প্রতিকার তোমরা মোটামুটি পড়লেই বুঝতে পারবে। তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস, যেটা হচ্ছে শ্বাসনালী প্রদাহ। শ্বাসনালী প্রদাহ মানে এই যে ট্রাকিয়া, এটার প্রদাহের ফলে এই ব্রঙ্কাইটিসটা হচ্ছে, ঠিক আছে? এটার কারণ প্রদাহ মানে কি? জ্বালা পড়া, এরকম টাইপের কিছু একটা, তাই তো? আর নিউমোনিয়া হচ্ছে, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্রঙ্কাইটিসটা ব্যাকটেরিয়া। আমি অধ্যায়টা আজকেই শেষ করতে চাচ্ছি, কারণ খুবই ছোট একটা অধ্যায়, এটা নিয়ে ডিটেলস আর কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, ব্রঙ্কাইটিসটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। এটা লক্ষণ প্রতিকার প্রতিরোধ করতে হবে। নিউমোনিয়াটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া দুটো সবই ইম্পর্টেন্ট। এখানে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, লাং ক্যান্সার। তো ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নিউমোনিয়া কি? নিউমোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। নিউমোকক্কাস এটা ব্যাকটেরিয়া। এখন নিউমোনিয়া কি? আমরা জানি যে ছোট বাচ্চাদের নিউমোনিয়া হয়। শুধুমাত্র ছোট বাচ্চাদের কি নিউমোনিয়া হয়? না, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি, ডাবল নিউমোনিয়া যেটাকে বলে। আচ্ছা, টিউবারকুলোসিস আমরা জানি টিবি রোগ, তাই না? শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। শুধুমাত্র লাং ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সার, এটাই মাত্র ভাইরাস। এখানে একটাই তোমাদের রোগের নাম আছে, যেটা হচ্ছে লাং ক্যান্সার, যেটা কিনা ভাইরাস দ্বারা সংঘটিত হয়, আর সব হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে অ্যাজমা গেল, ব্রঙ্কাইটিস গেল, নিউমোনিয়া গেল, টিউবারকুলোসিস গেল, আর হচ্ছে লাং ক্যান্সার গেল। এই রোগগুলো তোমরা মোটামুটি একটু রিডিং করলে মোটামুটি পারবা, খুব বেশি কিছু না। তবে এটা মনে রাখো যে সৃজনশীল যখন বোর্ড কোশ্চেন হবে তখন কিন্তু রোগ থেকে কোশ্চেনগুলো আসবে, অর্থাৎ রোগের লক্ষণগুলো দেওয়া থাকবে। সেটা হতে পারে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা টিউবারকুলোসিস, লাং ক্যান্সার, অ্যাজমা, যাই হোক। রোগের লক্ষণগুলো খুব সেপারেটলি পড়বা, কারণ রোগের লক্ষণগুলো সবগুলোতে প্রায় সেম থাকে। কারণ যেহেতু ফুসফুস জনিত রোগ হোক বা অন্য কোনো জনিত হার্টের জনিত রোগ হোক, যাই হোক, রোগের লক্ষণ প্রায় সেম থাকে। ফুসফুস জনিত রোগের রোগ যেগুলো আছে প্রায় কাছাকাছি লক্ষণ থাকে, তো ডিফারেন্স করে নিতে হবে, ঠিক আছে? ডিফারেন্স করে মোটামুটি করে ফেলবা। আমি এটা আর একবার একটু রিপিট করবো।
দেখো রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট যেটা আছে তোমাদের বইয়ের, আর কি কি আছে এই ছাড়া আর কিছুই নেই তেমন। আচ্ছা আমরা আরেকবার রিপিট করে ক্লাসটা কমপ্লিট করবো। দেখো সর্বপ্রথম রেসপিরেটরি, প্রথমে গ্যাসীয় বিনিময় তো আমরা বুঝলাম, অক্সিজেন উদ্ভিদ দিচ্ছে, সেই সালোকসংশ্লেষণের মাধ্যমে সেই অক্সিজেনটা আবার প্রাণী গ্রহণ করতেছে, প্রাণী যে কার্বন ডাইঅক্সাইডটা দিচ্ছে সেটা উদ্ভিদ গ্রহণ করতেছে, এইটা প্রসেসটা সালোকসংশ্লেষণ। আবার রাতের বেলা কি করতেছে, উদ্ভিদ অক্সিজেনটা গ্রহণ করতেছে অর্থাৎ শ্বসনের জন্য, শক্তি তৈরি করার জন্য, তাই না? গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, গ্লুকোজটা ভেঙে যাচ্ছে এবং অক্সিজেনটা ও ক্যারি করতেছে, অক্সিজেন থেকে এটিপি তৈরি করতেছে, তাই তো? গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি করবে, সেটা সবাচ্ছাসনের মাধ্যমে করতে পারে, অবাচ্ছাসনের মাধ্যমে করতে পারে। এখন মানবদেহের শ্বসনতন্ত্রের মধ্যে যখন আমরা শ্বাস গ্রহণ করতেছি, প্রথমে হচ্ছে নেজাল ক্যাভিটির মাধ্যমে। নেজাল ক্যাভিটি একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটার মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করি অর্থাৎ প্রশ্বাস নেই, আর শ্বাস ত্যাগ করি অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করি। আমরা নিঃশ্বাস মানে শ্বাস গ্রহণ করা বুঝি, কিন্তু আজকে আমরা বুঝলাম যে নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ করা, তাই একটা নতুন জিনিস শিখলাম। আর যখন আমরা শ্বাস গ্রহণ করতেছি তখন হচ্ছে ফ্যারিংসের মাধ্যমে অর্থাৎ গলবিলের মাধ্যমে ওই বাতাসটা কি করছে, অক্সিজেনটা কি করতেছে ট্রাকিয়া অর্থাৎ ল্যারিংসে যাচ্ছে, তো স্বরযন্ত্রে যাচ্ছে, তাই না? ল্যারিংস থেকে ভোকাল কর্ড, আমরা যেটা কথা বলছি স্বরটা শুনতেছে, এটা ভোকাল কর্ডের মাধ্যমে হচ্ছে একটা প্রতিধ্বনিত হচ্ছে। তারপর একটা জিনিস থাকে এপিগ্লটিস, যেটা আমরা আজকে নতুন জানলাম। তারপর হচ্ছে ট্রাকিয়া, বড় একটা লম্বা অংশ তরুণাস্থি নির্মিত, ট্রাকিয়ার মাধ্যমে অক্সিজেনটা কি করতেছে, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রঙ্কাসে দুই ফুসফুসের মাধ্যমে যে শাখা নালীটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। তোমাদের এখানে কোশ্চেন আসে যে ক্লোম শাখা কি, অনুক্লোম শাখা কি? ক্লোম শাখা হচ্ছে ব্রঙ্কাস, অনুক্লোম শাখা হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কাসটা ট্রাকিয়াকে দুই ভাগে ভাগ হলে যে অংশটা গঠিত হয় সেটা হচ্ছে ব্রঙ্কাস, আর তারপরে কি করতেছে, অক্সিজেনটা ব্রঙ্কিওল হচ্ছে। আবার ব্রঙ্কাসটা যখন অনেকগুলো শাখার ভাগ হয়ে যাচ্ছে ফুসফুসের মধ্যে, সেটাতে ব্রঙ্কিওল বলতেছে, ঠিক আছে? অনুক্লোম শাখা বলতেছে। এখন অক্সিজেন কি করবে, অ্যালভিওলাসে যাচ্ছে, অ্যালভিওলাসে যাওয়ার পরে কি করবে, ওই অক্সিজেনটা ব্যাপন পদ্ধতির মাধ্যমে তোমার অক্সিজেনের সাথে কি করতেছে, হিমোগ্লোবিন সংযুক্ত হচ্ছে, আরবিসি হিমোগ্লোবিন অর্থাৎ রেড ব্লাড কর্পাসেলের হিমোগ্লোবিনটা সংযুক্ত হয়ে কি করতেছে, সমস্ত ওই অক্সিজেনটা নিয়ে কি করতেছে, বাম অলিন্দে দিচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমে। বাম অলিন্দ থেকে ওই অক্সিজেনটা বাইকাসপিড কপাটিকার মাধ্যমে বাম নীলয় আসতেছে, বাম নীলয় থেকে মহাশিরার মাধ্যমে সমস্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে সমস্ত মহাধমনির মাধ্যমে সমস্ত বডিতে পাস করতেছে। মহাধমনী দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা তোমার মস্তিষ্কের দিকে যাচ্ছে এবং হাত বা বডির উপরের অংশের দিকে যাচ্ছে, আর একটা নিচের অংশের দিকে যাচ্ছে। গেল, ওটা সমস্ত বডি পাস করে যখন বডিতে পাস করবে তখন সেটা আবার কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটাকে এটা কিন্তু সম্পূর্ণ আয়ন হিসেবে থাকতেছে। আয়ন হিসেবে কি করতেছে, আবার কি করতেছে, সমস্ত বডি থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, ডান অলিন্দ এবং ডান নীলয়, ডান অলিন্দে আস্তে আস্তে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দ্বারা, তাই না? এবং ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ওই কার্বন ডাইঅক্সাইডটা কি করতেছে, ডান অলিন্দ থেকে নীলয় আসতেছে, নীলয় থেকে কি করতেছে, ওই কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসীয় ধমনির মাধ্যমে, যেটা আমরা ধমনী শিরার পার্থক্যের মতো পড়েছিলাম যে ধমনী সর্বদা তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর শিরা সর্বদা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু শুধুমাত্র পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনির ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা দেখেছি। কি করতেছে, ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার অ্যালভিওলাসে ফিরিয়ে আনতেছে, তাই না? কে, ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী, ওটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন আনতেছে তখন আবার এখানে অ্যালভিওলাসে অনেক কিছু করতেছে, তাই না? ব্যাপন পদ্ধতির মাধ্যমে ওই কার্বন ডাইঅক্সাইড কি করতেছে, ব্রঙ্কিও থেকে ব্রঙ্কাসে যাচ্ছে, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়াতে যাচ্ছে, ট্রাকিয়া থেকে ল্যারিংসে যাচ্ছে, ল্যারিংস থেকে ফ্যারিংসে, ফ্যারিংস থেকে নেজাল ক্যাভিটির মাধ্যমে বাইরে উন্মুক্ত হচ্ছে এই যে নিঃশ্বাসটা। খুব সংক্ষিপ্ত একটা প্রসেস, তাই না? কিন্তু অনেক ডিফিকাল্ট। তো আমি খুব সংক্ষেপে তোমাদের আলোচনা করার ট্রাই করেছি। আমি জানি না তোমাদের আমি কতটুকু বোঝাতে পেরেছি, আর আমার কথা বলার স্পিডটা একটু বেশি, যাই হোক একটু বোঝার চেষ্টা করো, এটা হয়তো আমার প্রবলেম। তো মোটামুটি আজ এই পর্যন্তই থাকবে। আর আমি বারবার বলছি যে শ্বসনতন্ত্রের যে রোগগুলা, এগুলো যদি দরকার হয় আমি ক্লাস যখন আমাদের আবার সিচুয়েশনটা নর্মাল হবে তখন ইনশাআল্লাহ যখন আমরা স্কুলে ক্লাস করবো তখন আবার আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো আজ এ পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটা একটু কন্টিনিউ করার চেষ্টা করো। আর ছবিটা আঁকা ট্রাই করবে, ছবিটা আঁকাটা খুব ইজি, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট অ্যালভিওলাস কি করে আঁকবা, ঠিক আছে? এরকম একটা অংশ এরকম যাবে, এবার এভাবে
বিভিন্ন রিংয়ের মতো আসবে, তাই না? রিংয়ের মতো আসবে, এভাবে করে এ পর্যন্ত আসবে। রিংয়ের মতো আসার পরে এই রিংটা আবার 2 খণ্ডে বিভক্ত হয়ে যাবে, তাই না? রিংয়ের মতো আসবে, রিংটা 2 ভাগে বিভক্ত হবে, 2টা খণ্ডে বিভক্ত হয়, 2টা ফুসফুস তৈরি করবে। এখানে ডিস্টেন্স সমান দিবে, ডিস্টেন্স সমান দিয়ে একটা ফুসফুসের মতো আঁকবে, একটা ফুসফুস তৈরি হবে, তাই না? 2টা ফুসফুস তৈরি, 2টা অংশ। আর এবার আবার এটা ট্রাকিয়া, এটা হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কাসকে আবার ভাঙবে, ব্রঙ্কিয়াল তৈরি করবে, তারপরে মাঝে একটা গোল বলের মতো দিয়ে দিবে, তাহলে সেটা বড় হয়ে যাবে। এটা মোটামুটি একটু আঁকা ট্রাই করবে, কয়েকবার আঁকা ট্রাই করলে মোটামুটি হয়ে যাবে আমাদের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এটা একটু ট্রাই করো। বিশেষ করে রোগগুলো একটু বেশি বেশি পড়তে হবে, রোগগুলো ডিটেলস পার্থক্য করে নেবে, ঠিক আছে? আমি যেরকম ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে একটা জিনিস যদি পার্থক্য করে নাও, কয়েকটা পার্টে ভাগ করে নিয়ে একই রকম সেম জিনিস কোথায় আছে বা ডিফারেন্ট জিনিস কোথায় আছে, যদি একসাথে করে নাও তোমাদের জন্য অনেকটা ইজি হবে পড়তে, খুব দ্রুত মুখস্থ করে ফেলতে পারবে। তাহলে আমরা এখানে রোগ 1 2 3 4টা পেলাম, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, সবগুলোই হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া জনিত। শুধুমাত্র লাং ক্যান্সারটা হচ্ছে তোমার, ক্যান্সারটা হচ্ছে তোমার অস্বাভাবিক বিভাজন, সেটা হচ্ছে তোমার ভাইরাস জনিত। আর অ্যাজমা তো তোমার ধুলাবালি বংশীয় কোনো অ্যালার্জি টেস্ট থাকলে এরকম হয়। যাই হোক, তো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা পর্যালোচনাটা শুরু করবো যে এরপরে যে টপিকসটা আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।